আমাদের মাঝে এমন একটি দল থাকা উচিত যারা সৎ পথের আদেশ করবে, মন্দ কাজকে নিষেধ করবে। তোমরা তাদের মতো এরকম কিছু কাজ করো না যারা আল্লাহ রব্বুল আলমিনের সুস্পষ্ট নির্দেশ আসার পরেও যারা ভেদাভেদ সৃষ্টি করেছে, তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুন আযীম, কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। মহান রব আমাদেরকে সকল প্রকারের আল্লাহ রব্বুল আলমিনের অপছন্দ কাজ থেকে হেফাজত করুক, আমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো, যেই শৈশবে যেভাবে তোমাকে লালিত পালিত করেছে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে প্রত্যেকের মা বাবাকে হেফাজত করুক, নেক হায়াত দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা একবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন সূরা ইখলাস যদি কোন মানুষ ইখলাসের সহিত পাঠ, আমলনামা তার আমলের মধ্যে লেখা। যে আজকে যে মহান মানুষের জন্য আমরা কালামে পাকটা তেলাওয়াত করব, মন থেকে অন্তরস্থল থেকে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু কুফুয়ান আহাদ। দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া দাফিয়াল বালিয়াত, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, তোমার কালাম থেকে ইয়া আল্লাহ সূরা ইখলাস, সূরা ফাতিহা একটি আয়াত পড়লাম, দুরূদ পড়লাম, সব কিছু সব নবী পাকের রোজায় তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, যেই উদ্দেশ্য যেই মাকসাদ নিয়ে আল্লাহ তেলাওয়াত করলাম গো মাবুদ, ইয়া আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে তুমি মাফ করে দাও, ওনার হায়াতের মধ্যে বরকত দান করো। ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমার রহমত তোমার হুকুম না আসবে, দুনিয়ার কোনো মানুষ সুস্থ হবে না রে মালিক। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার মানুষ যারা ওনাকে চিনছে আল্লাহ, সকলকে আল্লাহ সকলের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। খানায়ে কাবা বাইতুল্লাহতে আল্লাহ, যেখানে একবার ফেরেশতারা তাওয়াফ করার পরে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, ওইখানে প্রতিদিন ওলামায়ে কেরাম সাধারণ মানুষ খানায়ে কাবা তাওয়াফ করার সময় গো মাবুদ বাইতুল্লাহতে দোয়া করা হয় ওনার জন্য। একজন না একজনের উসিলা করে বেগম খালেদা জিয়াকে পুরাপুরি সুস্থতা দান করো রব্বি কারীম। এখানে উপস্থিত আছেন বাংলাদেশের সেনাবাহিনী চৌকুশ অফিসারদেরকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম। খাস করে সবাই দোয়া চেয়েছে, ইয়া আল্লাহ কার হাত তুমি কবুল করো আল্লাহ জানি না, যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুললাম, মেহেরবানি করিয়া আমাদের উদ্দেশ্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে তুমি আল্লাহ হায়াতের মধ্যে দান করো আল্লাহ। বাংলা এবং বিদেশের যত রকমের ষড়যন্ত্র আছে আল্লাহ,
যারা কুরুশি করতে চায় সকল প্রকারের কুরুশি থেকে তারেক রহমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে এসে আল্লাহ বাংলার জমিনের হাল ধরার জন্য তুমি কবুল আর মঞ্জুর করে দাও ইয়া রব্বুল আলামিন। এই পরিবার থেকে দুনিয়া থেকে যারা চলে গেছে মালিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। ইয়া আল্লাহ আমাদের ছোট ভাই আরাফাতুর রহমান কুকু ভাই, উনিও তোমার ডাকে সরে চলে গেছেন, আল্লাহ ওনাকে তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। রব্বুল কারীম তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো উপাসনাকারী নাই আল্লাহ। ডাক্তার ব্যারিস্টার জাইমা রহমান সহ ডাক্তার জুবাইদুর রহমান আর আল্লাহ শর্মিনাল রহমান পরিবার থেকে আল্লাহ যারও আছে দুনিয়াতে, রব্বি করিম সকলকে তুমি হায়াতের মধ্যে বরকত তুমি দান করো। আমাদের মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ আমাদের মাঝে দোয়ায় উপস্থিত হয়েছেন, ওনাকে সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ ওনাকে হেফাজত করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফালে আমাদের এই দরখাস্তগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে প্রধান অতিথি আমাদের নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের আজকের অধিবেশনের সভাপতি বাংলাদেশ ন্যাশনাল পার্টির সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্ট্যান্ডিং কমিটি মেম্বার আমাদের শ্রদ্ধেয় সিনিয়র মেজর হাফিজ বীর বিক্রম এবং ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ, এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় সিনিয়র এবং জুনিয়র যারা আমরা একসাথে একসময় সেনা বাহিনী, নৌবাহিনী এবং এয়ারফোর্সে চাকরি করেছি, আপনাদের সবার উপস্থিতির জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আন্তরিক তরফ থেকে এবং সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি প্রথমে আমাদের চেয়ারপারসনকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। আমরা সবাই জানি উনি কত ব্যস্ত, এবং এই মুহূর্তে আপনারা সবাই জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া উনি জীবন নিয়ে লড়ছেন, এবং উনি যাতে অতি শীঘ্র আরোগ্য লাভ করেন এবং আমাদের মধ্যে ফিরে আসেন, আমরা সেই কামনা করছি। আমি এই বলে আমি আজকে শুরু করতে চাই যে আমি কতগুলো পয়েন্ট বলবো, আপনারা সবাই শুনবেন এবং পরবর্তীতে এখানে যারা বসে আছেন লিমিটেড কিছু আপনাদেরকে সময় দেওয়া হবে 3 মিনিট করে আপনাদের বক্তব্য রাখার জন্য, এবং এরপরে আমাদের 2 সিনিয়র যিনি আছেন ওনারা বক্তব্য রাখবেন, তারপরে আমাদের সভাপতি এবং সর্বশেষ আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের বক্তব্য শুনব। তা আমরা জানি যে এই যে এখানে যারা বসে আছে এখানের মধ্যে সেই 25 জন যারা 10ই সেপ্টেম্বর 2023-তে শত বাধার মুখে ফ্যাসিস্ট রেজিমকে চ্যালেঞ্জ করে কিন্তু এখানে এসে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির পার্টি মেম্বারশিপ গ্রহণ করেছিলেন। সেটা একটা ছিল কিন্তু চাঞ্চল্যকর মুহূর্ত, এবং যারা জয়েন করেছেন তারা কিন্তু অনেক বিপদ আপদ, অনেক হুমকি দামকি উপেক্ষা করে এসেছিলেন। আমরা জানি ওই 25 জন থেকে 4 জন পরবর্তীতে তারা সিভিলে কাজ করত, ওখানে তারা চাকরি হারিয়েছে। এর পরবর্তীতে 26 অক্টোবর 2023-তে আরো 62 জন, ওনাদের মধ্যেও কিন্তু আজকে অনেকে এখানে আছেন, যারা জয়েন করতে চেয়েছিল। সেই দিন আমার মনে আছে সকাল 10:30টায় আমি আমার অফিসে বসে কোঅর্ডিনেট করছিলাম। আমাদের মাঝে এই মুহূর্তে মেজর নুন নাই, উনি খুবই অসুস্থ, আমরা সবাই যাতে ওনার জন্য প্রেম করি। এই মুহূর্তে আমার ওনার কথাটা স্মরণ হচ্ছে, উনি আমার সবসময় আমার সাথে কাজ করেছিলেন। তখন ওই মুহূর্তে যখন আমরা একটা কোঅর্ডিনেশন করছিলাম ওই দিনের অনুষ্ঠানের জন্য জয়েন করার জন্য 62 জন সেনা, নৌ এবং এয়ারফোর্সের অফিসারবৃন্দ, তখন আমাকে ডিজিএফআই এর প্রধান মেজর জেনারেল হামিদ আমাকে ডাইরেক্টলি টেলিফোন করেন এবং আমাকে অনুরোধ করেন যে স্যার প্লিজ ডোন্ট গো অ্যাহেড উইথ দিস প্রোগ্রাম। আমি যাকে আপত্তি কি, আমরা তো সবাই নো মোর ইন দ্য জব,
অসুবিধা কোথায়? আমি যদি আজকে যদি আওয়ামী লীগে জয়েন করি তাহলে কি সব ঠিক? উনি বললেন যে স্যার প্লিজ আমি তর্কে যাব না, আমি আপনাকে একটা কথাই বলছি, আপনারা আজকে জয়েন করবেন না, যদি করেন আমরা বাধ্য হব টু গো ফর হার্ড অ্যাকশন। উনি তখন বললেন যে দেখেন আপনারা যে 10 সেপ্টেম্বরে জয়েন করেছিলেন আমরা কিছুই জানতাম না, এর জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ভর্ৎসনার শিকার হয়েছি। আজকে যদি আপনারা জয়েন করেন আমাদের চাকরি থাকবে কিনা এইটা আমরা বলতে পারছি না। তাই আপনাকে অনুরোধ করব যে এই বাধার মধ্যে আমরা সেই দিনকার অনুষ্ঠান আমরা বন্ধ করতে বাধ্য হয়েছি। অনুষ্ঠান না করতে পারি কিন্তু মনে প্রাণে সেই ৬২ জন সবাই কিন্তু জাতীয়তাবাদের শক্তি, সবাই কিন্তু জাতীয়তাবাদের ও প্রেরণায় বিশ্বাস করেই কিন্তু তারা বিএনপিতে যোগদান করতে চেয়েছিল। আমরা জানি এখানে যারা আছেন আপনারা অনেকেই শৈশবকালে আপনারা জেনারেল জিয়া স্মার্টনেস, ওনার নীতি, ওনার আদর্শে আদর্শিত হয়েই কিন্তু অনেকে সেনাবাহিনীতে যোগদান করেছেন এবং পরবর্তীতে আপনারা অনেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আনকম্প্রোমাইজিং অ্যাটিটিউড টুয়ার্ডস ডেমোক্রেসি, উনি এই মুহূর্তে বাংলাদেশের একজন অ্যাবাভ পার্টি পলিটিক্স, উনি বাংলাদেশের ডেমোক্রেসির মাতা। তো ওনার আদর্শতে অনেকে কিন্তু আজকে এখানে এসেছে। আমরা সবাই সেই আশ্বাস নিয়ে, সেই বিশ্বাস নিয়েই বাংলাদেশ জাতীয় পার্টিতে, বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিতে অংশগ্রহণ করেছি। তো আমরা সেই দিকে খেয়াল রাখবো। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যারা সেনাবাহিনী থেকে আমরা পলিটিক্সে রাজনীতিতে জয়েন করি এটা কিন্তু এত সহজ নয়। সিভিলে যারা আছেন অনেক কিন্তু এটা অনুধাবনই করতে পারে না, ওয়াই ইট ইজ সো ডিফিকাল্ট ফর দ্য মিলিটারি টু জয়েন দি পলিটিক্স। আমরা যদিও সংবিধান মোতাবেক, সেনাদের আইন কানুন মোতাবেক রিটায়ারমেন্টের সার্টেন ইয়ার্সের পরে আমরা মুক্ত একজন যে কোনো নাগরিকের মতন, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি বিগত সরকার আমলে আমাদের হাত পা বাঁধা থাকতো, ডিজিএফআই এনএসআই দিয়ে আমাদের হেস্তনস্ত করা হতো। যারাই জয়েন করে তখন ফ্যাসিস্ট আমলে তাকে ডিক্লেয়ার করা হয় পার্সন নন গ্রাটা, অ্যান্ড পার্সন নন গ্রাটা মানে সে সিএমএইচে কোনো ট্রিটমেন্ট পাবে না, তার ছেলে মেয়ে যদি স্কুলে পড়ে তার নাতি টাতি তাদের স্কুলে পড়াটা বঞ্চিত হয়। তা আমাদের এক একজন এক একটা অফিসার কত সময় দিয়ে তারা দেশকে সেবা করে গেছে, এই মুহূর্তে জাস্ট বিকজ জাতীয়তাবাদী পক্ষে শক্তি হয়ে তারা জয়েন করবে, এইটা বিগত সরকার কখনো কিন্তু সহজে গ্রহণ করে নাই। এবং তাছাড়া আপনি জানেন যে পিলখানা ঘটনার পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন আমাদের সেনাবাহিনীর এবং সশস্ত্র বাহিনীর অফিসার বৃন্দ। যেই দুটো কথা বলেছে সে চাকরি হারিয়েছে। সিভিলে যারা বৈষম্যের শিকার হয় তারা ওএসডি হয়, আর মিলিটারিতে যারা বৈষম্যের শিকার হয় তারা স্টেট ওয়ে চাকরি হারায়। হঠাৎ করে হি হ্যাজ নো এন্ড টু সার্ভাইভ। এইরকম করে আমরা কিন্তু এই পথে আজ পর্যন্ত এখানে এসেছি। আমরা আগামীতে আপনার দিক নির্দেশনা অপেক্ষা আছি। আমি জানি আপনি আমাকে বলেছিলেন বারবার, আমাদের অনেকে আছে যারা 25 জন প্রথমে জয়েন করেছিল তারা অনেকেই কোনো অ্যাপয়েন্টমেন্ট এখন পর্যন্ত পায়নি। না পাওয়াতে তাদের জন্য গ্রাউন্ডে পলিটিক্স করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং তার সত্ত্বেও কিন্তু আমাদের অনেক অফিসার গ্রাউন্ডে কিন্তু ছিলেন এবং অংশগ্রহণ করেছেন। তো সেটা আপনার কাছে ছেড়ে দেব, কারণ আপনি আমাকে বারবার আমাকে একটা কথাই বলেছেন যে দেখেন আমার উপর আস্থা রাখেন। আমি সেই আস্থার ভিত্তিতেই আমরা সবাই আছি এবং সেই আস্থার ভিত্তিতে আপনার দিক নির্দেশনা অপেক্ষা আছি। আগামীতে সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে হবে। আমরা যেই এখানে উপস্থিত আছি আমরা একটা সমক শক্তি, আমরা আপনার হাত শক্ত করতে প্রস্তুত। আপনারা আপনাকে যেই দায়িত্ব দেবেন ইনশাল্লাহ আমাদের এই অফিসার গোষ্ঠী যারা আমরা আছি সবাই সেই জাতীয়বাদের সেই ম্যান্ডেট পূরণে আমরা বাধ্য থাকব, এটা আমাদের অঙ্গীকার। আমি এই বলে আমার বক্তব্য সংক্ষেপ করে আমি এখন যারা এখানে আছেন কিছু অফিসারদেরকে তাদের বক্তব্য বলতে বলবো, এবং মাননীয় চেয়ারম্যান আপনি এটা শোনার পরে আপনার মূল্যবান বক্তব্য রাখবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন প্রথম আসবেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান, ওনাকে যদি একটু মাইকটা দেওয়া হয় ওখান থেকে আপনি সংক্ষিপ্ত পরিচয় দিবেন, পরিচয় 3 মিনিটে আপনি বক্তব্য রাখবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান,
উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান খান। আমার পৈতৃক নিবাস কুষ্টিয়া জেলার ভাড়ামারা। আমি শহীদ প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক। আমি গত প্রায় 1 দশক যাবৎ বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি আমার ছোটবেলার একটি ছোট্ট স্মৃতিচারণ করতে চাই। 1979 সাল তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান আমাদের ভেড়ামারাতে গেলেন খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে। আমি তখন ছোট্ট শিশু, স্কুলে ক্লাস 7-এ পড়ি। আমরা খুব উৎসাহ নিয়ে তার সঙ্গে যেতে থাকলাম। প্রায় 10 কিলোমিটার উনি হেঁটে চলে গেলেন রেল লাইনের পাশ দিয়ে। যে রাস্তা দিয়ে উনি গিয়েছিলেন সে রাস্তার নাম এখন জিয়া রোড। আমরা এখনো ওকে জিয়া রোড বলি এবং সে রাস্তায় আমরা এখনো খুব আনন্দ নিয়ে মাঝে মাঝে চলাফেরা করি। সেদিন তাকে যে দেখেছিলাম আমার, তখন শিশু মনে আমার মারবার ইচ্ছা হচ্ছিল আমি তার মতো একদিন সেনা বাহিনী অফিসার হতে চাই। আল্লাহ আমার সেই ইচ্ছা পূরণ করেন। আমি পরবর্তীতে ক্যাডেট করে সেখান থেকে সেনাবাহিনী প্রণতম দীর্ঘমেয়াদী করতে যাই। তবে আমার সেনা জীবনের শেষ অংশটুকু অত্যন্ত কষ্টের ভিতরে ফেলে দেয় ফ্যাসিস্ট আওয়ামী সরকার। আপনারা জানেন 25 ফেব্রুয়ারি 2009 যে বিডিআর বিদ্রোহ হয়, সে সময় আমি ঢাকা র্যাব 2 অধিনায়ক ছিলাম। আমি প্রথম সেই সিও যে এই বিডিআর বিদ্রোহের এগেনস্টে আপনার রিয়াক্ট করি। আমি খুব দ্রুত সেখানে পৌঁছে যাই আমার এক প্লাটুন সৈন্য নিয়ে, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয় না। এ নিয়ে আমার সঙ্গে অনেক বচসা হয়, অনেক চেঁচামেচি হয়। পরবর্তী আমি ইন্টারোগেশন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার এমপি তাপস, মির্জা আজম নানক, শেখ সেলিম, অনেকের সংশ্লিষ্টতা আমি প্রমাণ পাই। তখন তারা মাত্র 10 দিনের মাথায় আমাকে র্যাব থেকে বের করে বলা হয় যে কর্নেল জামা র্যাবে পার্সন নন গ্রাটার জন্য ঢুকতে না দেওয়া হয়। এরপর হতে আমি সামরিক গোয়েন্দা এবং ডিজিএফআই প্রতিনিয়ত আমাকে মাঝে মাঝে ডেকে সারাদিন বসে কোনো দিন সারা রাত বসিয়ে রাখতো। যা হোক, ঠিক তখন থেকে কিন্তু শুরু হয় এই সেনাবাহিনীকে রাজনীতিকরণ। আপনারা আজকে যা দেখতে পাচ্ছেন যে প্রায় 15-16 জন অফিসার যারা এখন আইনের আওতায় এসেছে, যাদেরকে আপনার এই তৎকালীন আওয়ামী শাসনে যাতা করে পড়ে, এরা কিন্তু সব বিভ্রান্ত হতে থাকে। তারা বিভিন্ন লোভ দেখাতে থাকে। অনেক জেনারেল আজকে পালিয়ে গিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। এই সেনাবাহিনী আমাদের প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান রেখে যান নাই। এই সামরিক বাহিনী উনি রেখে যান নাই। সামরিক বাহিনী টোটাল তার আদর্শে গঠিত ছিল। আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অনুরোধ রাখবো, আপনি দয়া করে এই গত 17 বছরে সামরিক বাহিনীর যে ক্ষতিটা হয়ে গিয়েছে, বিষয়টি নজরে নেবেন। আমি আপনাকে 2-1টি পয়েন্ট বলি। এই গত 17 বছরে কিন্তু আমাদের সেনা, বিমান ও নৌ যে সামরিক একাডেমিগুলো থেকে কিন্তু প্রায় 5000-এর ঊর্ধ্বে অফিসার কিন্তু কমিশন পেয়েছে, যারা এখন লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবিতে আছে। আমাদের প্রায় 70 থেকে 72,000 নতুন সৈনিক কিন্তু বেরিয়ে এসেছে ট্রেনিং করে। এই যে 17 বছরের এই যে হাজার হাজার অফিসার এবং সৈনিকরা যারা এখন কিন্তু অপারেশনাল কমান্ডে আছে, এদের কাছে কিন্তু আমাদের বিএনপি তথা জিয়া পরিবারকে তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার একটি নেগেটিভ ন্যারেটিভের মাধ্যমে কিন্তু তুলে ধরত। আমাদের অনেক চিন্তা ভাবনা করে সামনের দিনগুলিতে এই নেগেটিভ ন্যারেটিভটাকে আমাদের পজিটিভ ন্যারেটিভে রূপান্তরিত করতে হবে। আমাদেরকে তাদেরকে যে জেনারেল জিয়ার যে আদর্শের যে সামরিক বাহিনী, সে আদর্শে ফিরিয়ে আনতে হবে। তো এর জন্য আমি আপনার কাছে একটা প্রস্তাবনা রাখবো। আমাদের সেনাবাহিনী থেকে, বিমান বাহিনী, নৌবাহিনী থেকে যে সমস্ত অফিসাররা যারা রাজনীতিতে আসতে চায়, আপনি আপনার বিচক্ষণতা দিয়ে তাদেরকে জেলা, উপজেলা, মহানগর, কেন্দ্র, বিভিন্ন জায়গা যার যে যোগ্যতা আছে সেখানে আপনি তাদেরকে সুযোগ করে দেবেন রাজনীতি করার। আর এর সাথে সাথে আমি একটি আল্লাহর, যেহেতু ঘন্টা বেজে গিয়েছে, সম্ভবত আমার সময় শেষ হয়ে গেছে, আমি পবিত্র কোরআনে সূরা আল হাদিদের ছোট্ট আয়াতের একটি ছোট্ট অংশ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। মহান আল্লাহ সূরা আল হাদিদের 4 নম্বর আয়াতে একটি জায়গায় গিয়ে বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, হে বান্দা তুমি জেনে রাখো, তুমি যেখানেই থাকো আমি আল্লাহ তোমার সাথেই আছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান আল্লাহ এইখানে আমাদের সাথেই আছেন। আল্লাহ আরো বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুন বাসিরুন, হে বান্দা তুমি আরো জানি রাখো, তুমি যা কিছু করছো আমি আল্লাহ দেখছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মহান আল্লাহ দেখছেন আমরা কি বলছি, কি শুনছি, কি করছি। হে আল্লাহ, তোমার কাছে আমাদের প্রার্থনা, ঠিক এই মুহূর্তে আমাদের প্রিয় নেত্রী প্রায় 2 সপ্তাহ হয়ে গেল উনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি দেখছো আল্লাহ। 17 কোটি মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য প্রার্থনা করছে আল্লাহ।
হে আল্লাহ আমরাও প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। আমরা তাকে এবং তার সুযোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাথে নিয়ে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সে স্বপ্নের মানবিক ও কল্যাণ বাংলাদেশ গড়তে চাই। আল্লাহ তুমি আমাদের সাথে থেকো। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। ধন্যবাদ সকলকে। জি ধন্যবাদ। আমি সবাইকে অনুরোধ করব প্লিজ স্টিক বাই দ্য টাইম। আচ্ছা, এখন বলবেন মেজর রেজা। যারা বলবেন কাইন্ডলি কাম আপ টু দ্য স্টেজ সো দি ক্যামেরা ক্যান টেক কেয়ার অফ ইউ। রেসপেক্টেড লিডার অ্যান্ড আমাদের প্রিয় বড় ভাই, আসসালামু আলাইকুম। গত 3 দিন ধরে আমি ভাবছিলাম কত সংক্ষেপ করা যায় আমার বক্তব্য। আসলে সংক্ষেপ করতে যেয়ে অনেকটা পারি নাই। আমি শুধু কিছু কথায় সংক্ষেপে আমি মাননীয় লিডারকে আমি বলতে চাই, অ্যাক্টিং চেয়ারম্যানকে, যে আমাদের সেনাবাহিনীর এখানে যত কর্মকর্তা যারা আছে, এখানে অনেক ব্যক্তি, অনেক অফিসার আছে যাদের ফেস ক্যামেরায় কোনোদিন আসে নাই, বাট তারা নীরবে নিভৃতে অনেক কাজ করছেন। সো আমি মনে করি কোনো না কোনোভাবে আমাদের সেনাবাহিনী নিয়ে একটা ডাটাবেস থাকা উচিত, এবং যদি এই ডাটাবেস থাকতো আজকে আমাদের কাজ সহজ হতো। গত 17 বছরে আমরা অনেক অফিসার অনেক জায়গায় অনেক কাজ করেছি। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দেব। 2015 সালের 21শে ফেব্রুয়ারি আমরা যখন 10 জন অফিসার ম্যাডামের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম, সেদিন আমি লেফটেন্যান্ট স্কোয়াড্রন লিডার ওয়াহিদুন নবী, বিশেষ করে ক্যাপ্টেন রেজাউল স্যার সামনে আছেন, তার নেতৃত্বে আমরা প্রায় 150 অফিসারকে, আমি নিজে 50 জন অফিসারকে ফোন দিয়েছিলাম। কিন্তু সেদিন আমি অনেক অফিসাররা ভয়ে আসতে পারিনি। আজকে আমরা যারা কষ্ট করে গিয়েছিলাম তাদের মধ্য থেকে টুটু জামিল সে মৃত্যুবরণ করেছে। সো তাদের হিসাব কেউ জানে না। ঠিক তেমনি 25 জন অফিসার জয়েন করেছিল, তারপরে যে 62 জন অফিসার, তাদের প্রতি যে দুর্যোগ নেমে এসেছিল কেউ জানে না। আমি 5টি জায়গায় জয়েন করেছিলাম, 5টি কর্মক্ষেত্রে আমাকে চাকরিচ্যুত করা হয়েছিল। আমি যেখানে জয়েন করতাম সেখানে আমাকে বাধা দেওয়া হতো। পরবর্তীতে আমি 2017 সালে আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জয়েন করি। অদ্যবধি কেউ বলতে পারবে না আমি কোথায় চাকরি করি, কিন্তু কারণ গোপন রেখেছিলাম এই জন্য, কারণ আমি জানতাম এখানে এটাও যদি জানে আমাকে ডিজিএফআই থেকে ক্ষতিগ্রস্ত করা হবে। আমি এরিকসনের 9টা কান্ট্রি হেড হিসেবে আছি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখি আমি। আমার একাডেমিক স্ট্রেংথ ভালো থাকার কারণে আমি দেশের বাইরে একটা ভালো পজিশনে চাকরি করতে পারতেছি। যদি তা না থাকতো আজকে আমি বাংলাদেশের মাটিতে অনেক কষ্টের দিন কাটাতে হতো। এবং আমি আরো একটি বিষয় বলবো, বিশেষ করে আমাদের সেনাবাহিনীর ভূমিকাটা 5 আগস্টে। আমরা অনেকে জানি না 3 আগস্ট, তার পূর্বে বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তখন অনেকে ধরে নিয়েছিল আমরা পরাজিত আমরা। কিন্তু তখন 3 আগস্ট যখন সেনাপ্রধান সকল অফিসারদের অ্যাড্রেস করে, এবং আমরা কয়েকজন অফিসার ছিলাম যারা সরাসরি তখন যোগাযোগ করেছিলাম। আমি নিজে 3 বার ডিজিএফআই ডিজি জেনারেল হামিদের কাছে বলেছিলাম যে স্যার পরিস্থিতি খারাপ হবে, আপনি সেনাপ্রধানকে বুঝান, সকল অফিসারের ফিডব্যাক নেওয়া উচিত। এবং তারপরেই 3 আগস্ট সেই প্রোগ্রাম হয়েছিল। এবং 5 আগস্ট আমার কাছে এখন আমার সামনে জেনারেল আকবর স্যার এবং আমাদের মহাসচিব বসা আছেন। 5 আগস্টের আগে 4 আগস্ট আমি জেনারেল আকবর স্যারকে ফোন করেছিলাম যে স্যার আপনি কি চিন্তা ভাবনা করছেন। স্যার তখন বলে যে আমার তো মনে হয় সেনাপ্রধানের সাথে কথা বলা উচিত। এবং তখন স্যার আমার কাছ থেকে সেনাপ্রধানের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছিলেন এবং স্যার সেনাপ্রধানকে ফোন দিয়েছিলেন, সেনাপ্রধান ফোন ধরেনি। তৎক্ষণাৎ আমি তৎকালীন মিলিটারি অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, তাকে ফোন দিয়েছিলাম যে স্যার আপনি জেনারেল আকবর স্যারের ফোনটাকে একটু সেনাপ্রধানকে রিসিভ করতে বলেন। তারপরে কামরুল হাসান স্যার বলেন যে স্যার আমি স্যারের ক্যাডেট, তার হাতে আমি সোর্ড অফ অনার রিসিভ করি, সো আমি স্যারকে এখনই ফোন দিচ্ছি। তার পরবর্তী ঘটনা আপনারা জানেন যে জেনারেল ফজল আকবর কিভাবে সেখানে গিয়েছিল, কিভাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেনাবাহিনী ভূমিকা রেখেছিল। আজকে বাংলাদেশের মানুষ সেখানে সেনাবাহিনীকে পর্যাপ্ত ঠিকভাবে রেকগনাইজ করে না। আমার সামনে অনেক অফিসার আছে যারা এখানে মনে অনেক দুঃখ। তাদের সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে তারা মনে করে তারেক রহমান আমাদেরকে ভুল বুঝে আছে। তিনি মনে হয় সেনাবাহিনীর প্রতি তার দুঃখ কষ্ট আছে, থাকারও কারণ আছে, কারণ তার প্রতি যে অমানবিক নির্যাতন হয়েছিল সেই নির্যাতন করেছিল সেনাবাহিনীর 1% বা 2% অফিসার, কিন্তু বাকি 98% অফিসার তাদের বুককে রক্তক্ষরণ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের প্রতি। কেন এমন কাণ্ড হলো? কিন্তু সে দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাকে বলতে চাই অ্যাক্টিং চেয়ারম্যান, আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখেন। এই সেনাবাহিনী প্রত্যেকটা অফিসার তারা অন্তরে জিয়ার আদর্শ ধারণ করে। কোন একটা অফিসারের ভিতরে যদি কোনো আওয়ামী পরিবারে জন্মগ্রহণ
অনুশীলন করে থাকে, কিন্তু সেনাবাহিনী ট্রেনিং তাকে জিয়ার আদর্শে ধাবিত করেছে। তাই 1%, 2% কালপিটের জন্য আপনি আমাদের প্রতি ভরসা হারাবেন না। আপনার সামনে এখানে অনেক জেনারেল, অনেক সিনিয়ররা বসা আছে, তাদের মনে অনেকে দুঃখ আছে, তারা হয়তো তাদেরকে কেউ খোঁজ খবর নেয়নি। আমি মনে করি, যেমন আমার সামনে জামিল জি হাসান স্যার আছে, আমি দেখেছি তার লেখা, জেনারেল রুমি স্যার, এখানে আরো অনেকে আছেন, তারা ফেসবুকে লিখেছে, বক্তব্য দিয়েছে, আমরা কথা বলেছি। হয়তো আমি ইয়াং ছিলাম, রক্ত গরম, আমি সাহস নিয়ে মাঠে যেতে পারছি, তারা যেতে পারে নাই। কারণ শেখ হাসিনার অপদস্থের যে পলিসি ছিল, এই অপদস্থের পলিসিতে বাংলাদেশে টিকে থাকাই কষ্টের কাজ ছিল। সেখানে আজকে আমরা অনেকেই অমুকের সাথে ছবি কেন, অমুকের সাথে এটা কেন, আমাদের অস্তিত্বের খাতিরে অনেক কিছু করতে হয়েছে বেঁচে থাকার তাগিদে। তাই কোনো দোষ নয়, আমি মনে করি আমাদের এখন ক্ষমার চোখে দেখে সুযোগ দিতে হবে। এবং আরো একটা কথা, লাস্ট আমি একটা কথা বলবো, 5 আগস্টের পরে বিভিন্ন ডিভিশনে যখন সেনাবাহিনীর সাথে আর বিএনপি নেতাদের যোগাযোগ করার প্রয়োজন ছিল, তখন আমি নিজে সাক্ষী, আমাকে ফজলে আকবর স্যার বিভিন্ন নাম্বারগুলো আমার কাছ থেকে নিতেন, বিভিন্ন জেলার বিএনপি নেতাদের জন্য সেই সেনাবাহিনীর সাথে কানেক্ট করানো হতো, জিওসির সাথে যোগাযোগ করা হতো। কিন্তু বাংলাদেশের মানুষ আর জানে না, বিএনপি নেতারা জানে না যে সেনাবাহিনী এখানে কি ভূমিকা রেখেছিল। আমি আপনার একটা ধন্যবাদ আপনার মুখ দিয়ে শুধু একবার আপনি বলবেন, সেটা আমাদেরকে মনে সান্ত্বনা। যেমন অনেক অফিসার আছে, যেমন ফজলে আকবর স্যারের কথাই বলবো, তিনি কখন আপনার কাছে কিছু চাইবে না, কিন্তু আপনাকে বুঝতে হবে যে উনি যেহেতু চাইবে না, তাহলে আমি নিজের থেকে উপলব্ধি করে আমি কিছু বলি। অনেক অফিসার আছে যারা কখন আপনার কাছে কিছু চাইবে না, বাইরের অনেক লোক আছে যারা সবসময় আপনার কাছে কারাগারি করে, তারা তো পাবেই, কিন্তু যে কারাগারি করতে জানে না, যে চাইতে জানে না, যে সাই ফিল করে, তার জন্য লিডার আপনি একমাত্র। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার বিচার, এটাই ভরসা। আমি আশা করব আপনি আমাদের দিকে নজর দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। পরবর্তী বক্তা মেজর জোহা, প্লিজ স্টিক টু দ্য টাইম। আসসালামু আলাইকুম স্যার, অনেক ধন্যবাদ আমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশে আমরা এখন একটা অস্থির সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, খুব খারাপ সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশ খুব সম্ভাবনাময় একটা দেশ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি বাংলাদেশের সামনে ক্ষমতায় আসে, নিশ্চয়ই আমরা আবার সোনালী দিন ফিরে পাব। যতই অস্থির সময় থাকুক না কেন, জাস্ট গত 18 অক্টোবর জেনারেল ফজলে স্যারের আমন্ত্রণে আমি ওনার একটা রাউন্ড টেবিল বৈঠকে গিয়েছিলাম বাংলাদেশের ইকোনমিক ডেভেলপমেন্টের উপরে। ওখানে স্যারের যে বক্তব্য শুনেছি, বাংলাদেশ ব্যাংকের একজন ডাইরেক্টরের যে কিনোট স্পিচ ছিল বাংলাদেশ ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে, আমাদের সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ স্যারের যে ডিরেকশন ছিল, যে ভিশনটা ছিল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে প্রমিস করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে 1 কোটি কর্মসংস্থান করবে, উনি খুব সুন্দরভাবে ডেসক্রাইব করেছেন কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা হবে। আপনার এগুলো কোনো রূপকথার গল্প নয়, একদম বাস্তব গল্প, যে এগুলি আসলে বাংলাদেশে করা সম্ভব। তো আমি যে সময়টা পেয়েছি এর মধ্যে আমি আসলে কিছু চাইতেই আসছি। আমার চাওয়া 1 নম্বর, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের শিশুদেরকে, তরুণদেরকে খুব গুরুত্ব দিতেন। গত 17-18 বছরে আমাদের শিশুদেরকে এবং তরুণদেরকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে আমি চাই আমাদের শিশুদের জন্য পরিপূর্ণ বিকাশের ব্যবস্থা করা হয়, তাদের স্কুলের লেখাপড়ার মান যেন উন্নত করা হয়। বাংলাদেশের হাজার হাজার প্রাইমারি স্কুল আজকে ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু রিসোর্স তো আছে, খরচ তো হচ্ছে। সেখানে শিক্ষার মানটা যদি বাড়ানো হয়, তাহলে আমাদের সেখানে বাবা মারা সেখানে প্রাইমারি স্কুলেই পড়াবে, বাবা মাদের খরচ বেঁচে গেলে সেই খরচটা দিয়ে আমাদের বাচ্চাদের পুষ্টির জন্য, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ব্যবহার করতে পারবে। কাজে এদিকে খেয়াল রাখতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু, আমি জেনারেল ফজলে আকবর স্যারকে একদিন বলেছি, শিশুদের সময়টা হচ্ছে মনোবিকাশের সময়, তাদেরকে সেই সময়টাতে কোনো গণ্ডিতে বেঁধে থাকা ঠিক না। কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী ক্লাস 6 থেকে ছেলেদেরকে রিক্রুট করা শুরু করে। একটা ছোট্ট বাচ্চাকে দেখে চাইনিজের যেমন পায়ের সাইজ ঠিক রাখার জন্য জুতা পরাতো, বাংলাদেশের জামাতে ইসলামী শিশুদেরকে ক্লাস 6 থেকে একটা নির্দিষ্ট আদর্শের দিকে ধাবিত করে। আমাদেরকে শিশুদেরকে অবশ্যই এই জায়গা থেকে মুক্ত করতে হবে, যেটা সেটা আইন করে করতে হয়, যেভাবে করে করতে হয়, আমাদের শিশুদেরকে সেদিক থেকে মুক্ত করতে হবে। সেকেন্ড পয়েন্ট, নারীদের ব্যাপারে বাংলাদেশে গত একটা বছরের বেশি, 1.5 বছর, বাংলাদেশ জামাতে ইসলামের কর্মীরা এমন কোন সাধারণ নারীকে বাকি রাখে না যারাই তাদের বিপক্ষে কথা বলেছে। সে ছাত্রী হোক, ছাত্রী নেতা হোক, টেলিভিশন হোস্ট হোক, কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী নেতা হোক, সাইবারে প্রচন্ড রকমের হ্যারাসমেন্ট করেছে। আমরা 71 দেখিনি, কিন্তু গত 1.5 বছরে জামাতে ইসলাম নারীদের উপরে কি ধরনের হেনস্থা করতে পারে সেটার একটা জিনিস আমরা কিন্তু সাইবার জগতে দেখেছি।
2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষমতায় আসার পরে বেগম খালেদা জিয়া এসিড নিরোধক আইন করে বাংলাদেশের নারীদেরকে এসিড সন্ত্রাস থেকে রক্ষা করেছিলেন। আমার দাবি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে বাংলাদেশের নারীদেরকে এই যে সাইবার বুলিংয়ে হেনস্থা হচ্ছে সেখান থেকে রক্ষা করবে। সেকেন্ড পয়েন্ট, আমাদের তরুণরা ড্রাগে অ্যাডিক্ট হয়ে গেছে, আমাদেরকে অবশ্যই এই ড্রাগ থেকে রক্ষা করতে হবে। ছোট্ট আমার লাস্ট একটু পয়েন্ট বলি, একটা মিনিট। সামনে বাংলাদেশে একটা ঝুঁকি আসছে, সেই ঝুঁকিটা হচ্ছে সন্ত্রাসের ঝুঁকি। কিছু কিছু ইন্ডিপেন্ডেন্ট সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠবে, কারণ বাংলাদেশের ধর্মপ্রাণ কিছু দলের কিছু কর্মী মরিয়া হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য, এবং তারা আমরা যে জেএমবির যে সফল অভিযান হয়েছিল সেটার বিরুদ্ধে ক্যাম্পেইন করছে। কাজেই এই সন্ত্রাসী রোধ করার জন্য আমাদেরকে এখন থেকেই আমাদের একটা প্রি প্ল্যান থাকতে হবে। সামনে যখন বিএনপি ক্ষমতায় আসলে এই সন্ত্রাসগুলি আসলে আমরা কিভাবে এটা প্রতিরোধ করতে পারি। আমি, আমার বন্ধু কর্নেল দাঙ্গেল আছে, হায়দার আছে, আমরা যারা র্যাবে চাকরি করেছি, আমরা এই বিষয়গুলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে হেল্প করার জন্য প্রস্তুত। আপনি বাংলাদেশে ফিরে আসুন, আপনি যেখান দিয়ে হেঁটে যাবেন, যে সমস্ত সবুজ ঘাস, হলুদ ঘাস হয়ে গেছে গত অত্যাচারে, সব সবুজ ঘাস হয়ে যাবে। আসুন, আমি দেশে ফিরে আসুন, আমরা একসঙ্গে বাঁচি, একসঙ্গে মরি। থ্যাংক ইউ। পরবর্তী বক্তা মেজর জামাল হায়দার। ধন্যবাদ স্যার সুযোগ দেওয়ার জন্য। নেতা, আমি যেটা অনুমান করতে পারি যে আপনি আজকে এই কথা বলার অনেক আপ্লুত, আমরা অনেক আপ্লুত, অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আমাদের বাই ডিফল্ট আমাদের অপারেটিং সিস্টেম হচ্ছে সভরেনিটি বা সার্বভৌমত্ব, এবং আমাদের সবচেয়ে ফাইনেস্ট অপারেটিং সিস্টেমটা জিয়াউর রহমান আমাদের জন্য রেখে গেছেন বাংলাদেশিজম। আমরা বাংলাদেশি হিসেবে বাঁচি, এবং উনার বুকে এই প্যারাট্রুপিংটা দেখেই আমি বিএমএতে যাই, এবং এটা লেখা, এটা ডকুমেন্টেড, এবং আমি প্রথম ব্যাচে প্যারাট্রুপিং করি, সেটা একটা উপাখ্যান। আমি জিয়া পরিবারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমরা ছোট্ট একটি কাজ করেছিলাম 21শে ফেব্রুয়ারি 2015 সাল, যখন কেউ আসতে পারছিল না এবং বেবি নাজরিনকে থানায় নিয়ে যাওয়া হয়, ওইটা সত্ত্বেও আমরা এসেছিলাম, এবং আমি পরিবার নিয়ে আমার 6 মাসের সন্তান নিয়ে এসেছিলাম। ওয়াহিদুন নবী স্যারের এইটা একটা বুদ্ধি ছিল যে এই ছোট বাচ্চা নিয়ে গেলে যদি পুলিশও ধরে তাহলে মানবিকভাবে এটা হবে। আমি আর একটা জিনিস বলতে চাই, বাই ডিফল্ট আমরা হচ্ছে সভরেনিটির পক্ষে বা বাংলাদেশিজমের পক্ষে, সেটাই যদি চেতনা ধারণ করা যায়, আর বিএনপির আর কোনো কাজই নাই, এটা সহজেই বাংলাদেশি প্রত্যেকটা মানুষই সেইভাবে গড়ে উঠছে। এবং শুধুমাত্র জিয়াউর রহমানের আদর্শ যিনি যতটুকুই করে গেছেন 3.5 বছরে, ওইটুকুই যদি আমরা কমিট করতে পারি যে ওরকম একটা বাংলাদেশ দেব, তাহলে আর আমাদের কিছুই করার দরকার নাই। আমি আর একটু বলবো আপনাকে যে অনেকে বলবে যে 5ই আগস্টের এই ঘটনায় যতগুলো অফিসার রাস্তায় এসেছিল, আমি সহ যতগুলো অফিসার রাস্তায় এসেছিল, হক স্যার বা তাদের নেতৃত্বে, সবাই জাতীয়তাবাদী। অসম্ভব। তো আমরা আশা করেছিলাম যে এরপরে হয়তো আমাদেরকে একটু বলা বা এই জিনিসটাই মানুষকে বোঝানো যে কিভাবে একজন সমর্থক, শুধু একজন সমর্থক, আমরা তো তখন কর্মীও না, সেই সমর্থকরা উজ্জীবিত থাকলে, অপারেটিং সিস্টেমটা যদি কাজ করে, সার্বভৌমত্ব সিস্টেমটা যদি কাজ করে, রাস্তায় নেমে আসতে পারে। আমাদের পল্টন থেকে কোনো নির্দেশনাও ছিল না, বাট আমরা কিন্তু যতজন অফিসার ছিল প্রায় সবাই জাতীয়তাবাদী। এটা একটা গর্বের বিষয়। ওই দিন রাতে আমরা যেটা শুনেছিলাম, উপদেষ্টা আরিফ সাহেব আসছিলেন এবং জেনারেল ফিরোজ স্যার ছিলেন। উনি রাতে হক স্যারের ছাদে আমাদেরকে রিকনসিলিয়েশন 8 তারিখে বলছিলেন, ম্যাডাম একটা কথা বলেছেন, সেটা আমি এখনো নিয়ে ঘুরছি। সেটা হচ্ছে, ম্যাডাম যেটা বলেছেন সেটা যে নিশ্চয়ই নতুন প্রজন্ম আমরা যে রাজনীতিটা করতাম, মানে বিএনপি যে রাজনীতিটা করতো, সেটা হয়তো এখন পছন্দ করছে না। আমাদের সবচেয়ে বুদ্ধিমান মানুষদের দিয়ে টিম করা উচিত, ওরা কি চায় সেটা দেখার জন্য। সো আমি কিন্তু এটার প্রতি খুবই মনোযোগী, এই কাজটা আমাদের অত্যন্ত করা উচিত। বাই ডিফল্ট আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের রাজনৈতিক ক্ষুধা হচ্ছে দুইটা, অনলি দুইটা ক্ষুধা। 1 নম্বর ক্ষুধা হচ্ছে সার্বভৌমত্ব, 2 নম্বর ক্ষুধা হচ্ছে সুশাসন। এর বাইরে আর কোনো ক্ষুধা বিবেচনা করি না। আমাদের সবাই ফিট ইন হব না পার্টি পলিটিক্সে, যেটাকে বলে মানে একদম এলাকা পলিটিক্সে, সবাই ফিট ইন হব না, এবং আমিও কোনোদিন চিন্তা করি না। আর সেলফলেসলি কাজ করতেই চাই। আপনি মেধা দরকার, আপনি এই যে যত কমপ্লেক্স প্রবলেম আছে এগুলো বের করে আসতে হলে মেধা দরকার, মেধা কোলাবরেট করবেন। মিলিটারি ট্যালেন্ট বলে একটা জিনিস আছে, আমেরিকাতেও এটা কিন্তু আলাদা করে দেয়া আছে। আমি ছোট্ট একটা জিনিস বলবো, বাংলাদেশের কৃষকরা, আমি মাত্র 4 বছর কাজ করেছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, বাংলাদেশের কৃষকরা প্রতারিত হয় নকল ভেজাল কীটনাশক সার দিয়ে।
আপনার অত্যন্ত আগ্রহ আছে কৃষি নিয়ে। আমি এটার একটা স্ট্র্যাটেজি দিয়েছি, টেকসই স্ট্র্যাটেজি, যে বাংলাদেশে আর নকল ভেজাল সারে এটা থাকবে না, 5,000 কোটি টাকার ফসল বাড়বে, 2 কোটি কৃষক পরিবার বেঁচে যাবে। এইটা আমি এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সব জায়গায় দিয়েছি। আমি চাইবো আপনি চাইলে এটা আমার থেকে নিতে পারেন এবং এই ক্যাম্পেইনে এটা ইউজ করা যায়, বিকজ এটা সহজে মানুষকে কানেক্ট করবে যে বিএনপি কতটা জনমুখী দল, যে কোনো ধরনের নকল ভেজালে থাকবে না। আর একটা জিনিস বলবো, আমাদেরকে কম্পিটিটর থেকে অ্যাহেড যাওয়ার একটা সুযোগ করতে হবে। আমি করাইল বস্তিতে গত 13 দিন ধরেই আছি, ফজরের নামাজে যাই, রাত্রে আসি, আমি দেখেছি আমাদের কাজের ডিফারেন্স আছে, বিকজ এইটা কিন্তু মানুষকে ভাইব দেয়। তো এই কাজগুলো প্রান্তিকভাবে আমাদের কম্পিটেন্ট হইতে হবে, দক্ষতার জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই। তবে কারণ এখন টাইমটা অনেক ক্রুশিয়াল, আমাদেরকে অবশ্যই মেধাগতভাবে আগাইতে হবে, মাসেলগতভাবে না। সেটাই আমার বক্তব্য। ধন্যবাদ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মেজর আজিজ অন আ স্পেশাল রিকোয়েস্ট, প্লিজ। রেস্ট্রিক্ট ইউর টাইম লিমিট, প্লিজ। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, মঞ্চে উপবিষ্ট সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের সকল সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার প্রাণপ্রিয় নেতা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ থেকে উন্নয়নের পথে কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। যার সততা, দেশের মানুষের প্রতি ভালোবাসা এবং কর্মদক্ষতা যুগে যুগে বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে বিএনপি পরিবারের প্রতি যোগদান করতে এবং কাজ করতে স্পৃহা জাগিয়ে যাচ্ছে এখনো। সম্মানিত চেয়ারম্যান, 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে উৎখাত করেছি। বাংলাদেশের মানুষের স্বপ্ন এদেশে একটি দুর্নীতিমুক্ত এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমরা আপনার পাশে থাকব। একমাত্র বিএনপি পারে বাংলাদেশের মানুষের স্বপ্নের সেই দেশ উপহার দিতে।